গোপালগঞ্জে আওয়ামী সহিংসতায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার 20 জেলায় চলছে কারফিউ, বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট টহল। ফরিদপুরে এনসিপির কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতি, গোপালগঞ্জের প্রতিটি ঘরে গণঅভ্যুত্থানের পতাকা উঠবে বললেন নাহিদ। দেশকে অস্থিতিশীল করে নির্বাচন পেছানোর চক্রান্ত চলছে, কৃষকদের সমাবেশ রিজভি, সারা দেশে যুবদলের বিক্ষোভ প্রতিবাদ। সংস্কার ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না বলছে জামায়াত, নতুন স্বৈরাচার জন্মের শঙ্কা, শনিবার সোহরাওয়ার্দী উত্তরে জাতীয় সমাবেশ। গ্রেনেড হামলা মামলায় আসামিদের খালাসের বিরুদ্ধে পরবর্তী আপিল শুনানি 24 জুলাই, পলাতকের জন্য আইনজীবী নিয়োগ। ইরাকের কুচ শহরে ব্যস্ত মার্কেটে ভয়াবহ আগুন, অন্তত 60 জনের প্রাণহানি, কারণ জানতে তদন্তে নেমেছে প্রশাসন। এবং সাফ নারী চ্যাম্পিয়নশিপে ফের ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, বসুন্ধরা কিংস অ্যারেনায় সন্ধ্যা 7টায় শুরু হবে খেলা। দেখছিলেন শিরোনাম, সংবাদ দুপুরের সঙ্গে আছে আমি রাবিয়া ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। এনসিপির পদযাত্রা ঘিরে আওয়ামী লীগের হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় এ পর্যন্ত 20 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। প্রশাসনের জারি করা 22 ঘণ্টার কারফিউ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানোর পাশাপাশি রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর টহল। কাজ করছে যৌথ বাহিনীও। থমথমে পরিস্থিতিতে শহরে যানজট ও মানুষের চলাচল অনেকটাই কম। শেখ জাবিরুল ইসলাম তথ্য ও ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। গোপালগঞ্জ জেলা জুড়ে চলছে টানা 22 ঘণ্টার কারফিউ। বুধবার রাত 8টায় শুরু হওয়া কারফিউ বলবৎ থাকবে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত। তবে কারফিউর মধ্যেই জরুরি প্রয়োজনে বের হয়েছেন অনেকে। আমরা সরকারি চাকরি করি, এই জন্যই বের হয়েছি, সরকারি ডিউটি করতে হবে। কিস্তি এলাতে মানবে না, কারফিউতেও মানবে না, কিস্তিতে দিতে হবে, খাই বা না খাই কিস্তিটাতে দিতে হবে। কারফিউ আসলে আসা ঠিক হই নাই, এরপরও আইসি ফ্যাটে যায়, বউ ছেলে মেয়ে আছে। বাসা বাড়িতে কাজ করি আমরা, গরিব মানুষ, খাবো কি ভাই, এই জন্য কাজে বার হয়েছি। শহরের বিভিন্ন রাস্তায় এখনো পড়ে আছে ইট পাটকেল, বাস সহ যান চলাচলে নানা প্রতিবন্ধক সামগ্রী। সড়কে ইজি বাইক, মাহিন্দ্রা ও ভ্যান চলতে দেখা গেলেও সংখ্যায় কম। আর পুরোপুরি বন্ধ অভ্যন্তরীণ বিভিন্ন রুটে চলাচলকারী বাস। শহরের ঘোনাপাড়া, এলজিডি মোড়, গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল, কোর্ট চত্বর, লঞ্চঘাট, কাঁচাবাজার ও পুলিশ লাইন্স মোড়ে কোনো চেকপোস্ট চোখে পড়েনি। গোপালগঞ্জ পৌরসভার সামনে গ্রাম পুলিশের সদস্য ও পরিচ্ছন্নতা কর্মীদের দেখা যায়। জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা বানচালে বৃহস্পতিবার দিনভর দফায় দফায় হামলা ভাঙচুর চালায় আওয়ামী লীগ নেতাকর্মীরা। সভামঞ্চ ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগও করে তারা। পরে যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে 4 জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে 20 জনকে আটক করেছে যৌথ বাহিনী। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। গোপালগঞ্জ সহ পুরো বাংলাদেশকে মুজিববাদী সন্ত্রাস ও ফ্যাসিবাদ থেকে মুক্ত করা হবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই কথা বলেন তিনি। বুধবার গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদ জানিয়ে তিনি আরও লিখেন, পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচিতে মুজিববাদী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্য সশস্ত্র হামলা চালায়। জানান, আওয়ামী লীগ সব সময় একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চায়। 4 জনের মৃত্যুর ঘটনায় তিনি বলেন, কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড জ্ঞানকে আমরা সমর্থন করি না, প্রত্যাশা করি না। এ সময় সন্ত্রাসীদের বিচারিক প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নির্বাচন পেছানোর চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সকালে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষক দলের বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি। বলেন, 5 আগস্টের পর সরকারবিহীন দিনগুলোতে স্থিতিশীলতা রক্ষা করেছে বিএনপি। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়। এতে অংশ নেয় কৃষকদের কেন্দ্রীয় ও ঢাকার আশপাশের অঞ্চলের নেতাকর্মীরা। সরকার আর আধুনিক রাষ্ট্র পরিচালনার
দায়িত্ব তো রাজনীতিবিদের, তাহলে সেই রাজনীতিবিদরা আজকে বঞ্চিত করো কেন? আজকে নির্বাচন পিছানোর কথা বলা হয়, যেখানে সরকারকে মানুষ অভিযোগ করে সেইখানে আপনার তারেক রহমানের বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন। এটা চক্রান্ত, এটা ষড়যন্ত্র, এটা নির্বাচন পেছানো, অথবা আপনারা কোন কুচক্রীদের সাথে আপনারা সম্পর্ক রাখছেন। দেশব্যাপী আইনশৃঙ্খলার অবনতি ও অস্থিরতা চেষ্টার প্রতিবাদে বিভিন্ন জেলায় চলছে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল 11:30টায় নোয়াখালীতে জেলা প্রশাসনের সামনে থেকে প্রতিবাদ মিছিল শুরু করে যুবদল। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা জামে মসজিদ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানেই হয় সংক্ষিপ্ত সমাবেশ। এদিকে সকাল 11:30টার দিকে নাটোরের আলাইপুর এলাকার বিক্ষোভ মিছিল হয়। বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, মিটফোর্ড হত্যাকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি যেন অনতিবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো হয় সরকার কাছে দাবি। অন্তর্বর্তীকালীন সরকার না পারছে মানুষের যানবাহন নিরাপত্তা দিতে, না পারছে মানুষের এই যে ক্রয় ক্ষমতা সেটাকে মানুষকে নিয়ন্ত্রণে কিংবা নাগালে কিংবা সহনীয় পর্যায়ে আনি দিতে পারছে। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার দেশের ক্ষমতা না আসবে ততক্ষণ পর্যন্ত এই অস্থিরতা দূর হবে না। আমরা চাই নির্বাচন এবং ঐক্য। গোপালগঞ্জের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ বন্ধ, সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজ সকালে রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ মিলনায়তনে অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান বিষয়ে গণতন্ত্র মঞ্চ শীর্ষ সংগঠন জেএসটি আলোচনার সভায় তিনি এ মন্তব্য করেন। এই কথাটা কিন্তু সকলের মধ্যে পরিষ্কার। ডক্টর ইউনূস সাহেব নিজেই প্রথম দিন মিটিংয়ে ডেকে বলেছেন, যতটুকু ঐক্যমত হবে ততটুকু আমরা পরিবর্তন করব, আর বাকি তো আপনার জনগণের ক্ষেত্রে যেতে হবে আপনাকে, প্রত্যেক দলের। আমরা তো এখানে বাকশাল করতে যাচ্ছি না যে সব বিষয়ে আমরা ঐক্যমত হয়ে যাব। এই জন্য তো ভিন্ন ভিন্ন দল, আমাদের বিভিন্ন দলে আমরা বিভিন্ন দল করব। যুবদলের বিক্ষোভ মিছিলের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, আপনি আমাদের জানাবেন কখন বিক্ষোভ মিছিল শুরু হবে, সেই সাথে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? এই মুহূর্তে কিন্তু যুবদলের একটি বিক্ষোভ সমাবেশের ঠিক পূর্ব প্রস্তুতি চলছে। আমরা যদি একটু দেখাতে চাই যে এখানে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বর্তমান যে অবস্থাটি, এখানে কিন্তু যুবদলের ঢাকা এবং ঢাকার আশপাশের যে থানা এবং ওয়ার্ডগুলো রয়েছে সেখানকার যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছেন এবং তারা বলছেন যে দেশের যে বর্তমান সার্বিক অবস্থা এবং অন্তর্বর্তী সরকারের উপর তারা দোষ দিয়ে অভিযোগ করে তারা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, সেই অবনতির কারণেই কিন্তু তারা এই ধরনের বিক্ষোভ সমাবেশ করছেন। তারা বলছেন যে অন্তর্বর্তী সরকার অনেকটা ব্যর্থ হয়েছে যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণ করতে। এজন্যই কিন্তু তারা এ ধরনের বড় বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে জাতীয়তাবাদী কৃষক দলের একটি বিক্ষোভ সমাবেশ শেষ হয়েছে এবং সেখান থেকেও কিন্তু একই বার্তা দেওয়া হয়েছে। ঠিক একই উদ্দেশ্য নিয়ে কিন্তু জাতীয়তাবাদী যুব দলের বিভিন্ন ওয়ার্ড এবং থানা পর্যায়ে যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন এবং এখানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। আমরা যতটুকু জানতে পেরেছি যে দুপুর 3টায় কিন্তু সমাবেশটি মূলত শুরু হওয়ার কথা। ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে যে সকল নেতাকর্মীরা আসছেন তারা কিন্তু এসে ভিড় করছেন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং
তারা কিন্তু একে একে বক্তব্য দিচ্ছেন। তারা একটি কথা জানান দিতে চাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি এবং তারেক রহমানকে কিছুদিন আগে যে কটূক্তি করা হয়েছে সেই কটূক্তির প্রতিবাদে তারা এ ধরনের একের পর এক বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের যে কার্যক্রম সেটি কিন্তু চালাচ্ছেন। এছাড়া এখানে যুবদলের সভাপতি এবং সেক্রেটারির সভাপতিত্বে কিন্তু এখানে ইতোমধ্যে দেখা যাচ্ছে যে বেশ কিছু নেতাকর্মী তারা কিন্তু যে তাদের বিক্ষোভ কার্যক্রমের ঠিক পূর্ব প্রস্তুতিতে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন এবং তারা জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত সরকারের তেমন কোনো বড় কোনো উদ্যোগ তারা দেখতে পাননি। তারা এই অভিযোগ করে বলছেন যে খুব দ্রুত অনতিবিলম্বে কিন্তু যে সকল হত্যা এবং চুরি ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটেছে সেগুলো দ্রুত বিচারের দাবিও তারা জানান। এছাড়া এখানকার যে সার্বিক পরিস্থিতি যে তারা কিন্তু মূলত একটি দাবি ঘুরে ফিরে জানাচ্ছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি সেটি অতি দ্রুত সামাল দিয়ে এক ধরনের স্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এবং খুব দ্রুত নির্বাচনের যে পূর্ব প্রস্তুতি সেটি সম্পন্ন করে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের যে প্রতিষ্ঠা করা সেটির দাবিতে কিন্তু তারা মূলত এ ধরনের কার্যক্রম একে একে চালাচ্ছেন। এছাড়া নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি যে এখনো আসছে এবং তারা কিন্তু একটি দাবি কিন্তু জানিয়ে যাচ্ছে। এই ছিল রাজধানীর নয়াপল্টন থেকে সর্বশেষ। ফাহিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, যুব দলের বিক্ষোভ মিছিল দিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফাহিম। সংস্কার না হলে নির্বাচন সুষ্ঠু হবে না, বরং নতুন ফ্যাসিবাদের জন্ম হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবারের জাতীয় প্রেস ক্লাবের সমাবেশের সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন। এছাড়া পিআর পদ্ধতিতে নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে স্থায়ী নির্বাচনের দাবিও জানান জামায়াত। এ সময় গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার ঘটনায় শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নিতে পারেনি বলেও মন্তব্য করেন জামায়াত সেক্রেটারি। ব্রিফিংয়ে ফ্যাসিবাদের শেষ শেকড় উপড়ে দিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বানও জানান তিনি। নির্বাচন সুষ্ঠু করার প্রয়োজনে গণ আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের কতগুলো রাষ্ট্রীয় অর্গান এবং বিভাগের মৌলিক সংস্কার শেষ করতে হবে। এই মৌলিক সংস্কারের দাবি আমরা এই জাতীয় সমাবেশ থেকে আবার তুলব। যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে এই ফ্যাসিবাদের জন্ম হয়েছে এবং তারা কর্তৃত্ববাদী শাসনে আমাদের দেশের সমস্ত ক্ষমতা, রাজনৈতিক, মানবিক, সাংবিধানিক সবকিছু কেড়ে নিয়ে তারা বর্বর একটা যুগ তারা শাসন করেছে। এই কর্তৃত্ববাদী শাসক যেন আর তৈরি না হয়, এই জন্য আমাদের রাষ্ট্রের কাঠামোকে পরিবর্তন করতে হবে। ফরিদপুরে এনসিপির কর্মসূচি ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে। বৃহস্পতিবার বেলা 1টার দিকে খুলনা থেকে ফরিদপুর সার্কিট হাউসে পৌঁছান জাতীয় নাগরিক পার্টির নেতারা। সেখান থেকে পদযাত্রা শুরু করে শহরের জনতা ব্যাংক মোড় পর্যন্ত আসেন তারা। পদযাত্রা শেষে জনতা ব্যাংকের মোড়ে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত পথসভা শেষে এনসিপির দলীয় কার্যালয় উদ্বোধন করা হবে। এরপর শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটবে। ফরিদপুরে এনসিপির কর্মসূচি ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। দলীয় নেতাকর্মীরা কয়েকদিন ধরে এই নিয়ে প্রচারণা চালিয়েছেন। গোপালগঞ্জের হামলার পর এই কর্মসূচি পেয়েছে নতুন যাত্রা। সতর্ক অবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পঙ্কজ রায়। পঙ্কজ, আপনি আমাদের জানাবেন পদযাত্রায় জনতার উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন এনসিপি নেতাকর্মীরা? এই মাত্রই বের হলো। আজ আপনাদেরকে জানিয়ে রাখি দর্শকদেরকে, গতকাল গোপালগঞ্জের এনসিপির 16তম দিনে পদযাত্রা শেষে আজকে 17তম দিনে আজকে এনসিপির পদযাত্রা
ফরিদপুরে অনুষ্ঠিত হচ্ছে। এখানে জাতীয় যে নেতৃবৃন্দ এনারা আজ দেশটার দিকে সার্কিট হাউসে পৌঁছাচ্ছেন এবং সার্কিট হাউসে পৌঁছার পরে এই মাত্র কিছুক্ষণ আগেই এখানে সার্জিস হাসনাত নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির এই পদযাত্রাটি শুরু হয়েছে। আপনারা দেখুন এনসিপির এই পদযাত্রাটি যেখানে এই সার্কিট হাউস থেকে এই যাত্রাটি জনতা ব্যাংকের মোড়ে উপস্থিত হবে। আপনারা আপাতত দেখুন এনসিপি যে পদযাত্রাটি আপনাদেরকে দেখাতে চাই। ফরিদপুর থেকে পদযাত্রাটি শুরু হয়েছে। পদযাত্রাটি ঘুরি ঘুরি বৃষ্টির মাঝেই আহ্বায়ক নাহিদ ইসলাম সার্কিট হাউস থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত এই পদযাত্রাটি যাবে। ওখানে বক্তব্য শুরু হবে। পঙ্কজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরিদপুরের পদযাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। গোপালগঞ্জের কারফিউ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জাবিরুল ইসলাম। জাবিরুল, আপনি আমাদের জানাবেন শহরের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন কারফিউর পরিস্থিতি, সেই সাথে সংঘর্ষের ঘটনায় মামলা ও গ্রেফতার নিয়ে কি বলছেন প্রশাসন? আপনি যেমনটি বলছিলেন, গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি আসলে এখন কিছুটা স্বাভাবিক। কারফিউর মধ্যে সাধারণ মানুষের চলাচল অনেকটাই কম। গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি দেখার জন্য ঢাকা রেঞ্জের যে ডিআইজি রয়েছেন রেজাউল করিম, তিনি গোপালগঞ্জে এসেছেন। এসে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি দেখে তিনি জানিয়েছেন এবং গ্রেপ্তারের বিষয়টিও তিনি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন এখন পর্যন্ত গতকাল থেকে এ পর্যন্ত 20 জনকে আটক করেছেন তারা। আর গতকালকে যে একটু বিষয়টি বলে রাখি, সেটা হলো গতকালকে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ পথযাত্রা শেষে স্থানীয় আওয়ামী সমর্থকদের সাথে সেনাবাহিনী এবং পুলিশের ব্যাপক সংঘর্ষ হয় এবং এতে 20 জনের অধিক গুলিবিদ্ধ হয়েছে এবং 4 জন মৃত্যুবরণ করেছেন বলে এখন পর্যন্ত সংবাদ পাওয়া গেছে। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক পরিমাণে টহল জোরদার করেছে সেনাবাহিনী, র্যাব রয়েছে, বিজিবি রয়েছে, নৌবাহিনী রয়েছে এবং পুলিশ রয়েছে। তারা গোপালগঞ্জের বিভিন্ন সকল গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো রয়েছে, সে সকল গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল বাড়িয়েছে এবং সাজোয়া যান নিয়ে কিন্তু তারা এই টহল গুলো দিচ্ছে। এছাড়া গতকালকে সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা গোপালগঞ্জে ঘটেনি। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সর্বশেষ। জাবিরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম গোপালগঞ্জের কারফিউর সর্বশেষ পরিস্থিতি।
রাজধানীর অলিগলি আর মহল্লায় মহল্লায় যেন ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে রাজনৈতিক দল, যাদের নেই কোনো রাজনৈতিক কর্মকাণ্ড, দলীয় কার্যালয়ের সমর্থক বা কর্মী। নিবন্ধন পেতে অনেকেই তৈরি করছেন ভুয়া কমিটি। দেশ টিভির অনুসন্ধানে বেড়েছে চাঞ্চল্যকর আরও তথ্য। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সালাউদ্দিন রাসেল। স্বামী সভাপতি, স্ত্রী সাধারণ সম্পাদক, জরাজীর্ণ এ ঘরে 2 সন্তানের সঙ্গে তারাই জন্ম দিয়েছেন দেশের নতুন এক রাজনৈতিক দল বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি। নিবন্ধনের আবেদন করলেও নেই কোনো কর্মী, দলের কার্যালয় কিংবা জেলা উপজেলা কমিটি। আমরা এখন নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করছি, পরবর্তীতে নিবন্ধন পেলে আর কি সামনের দিকে এগিয়ে যাব, সেটাই আমাদের দলের কার্যক্রম হবে। নিবন্ধন পাওয়ার পর আমরা অফিসটা আর কি নেব। এগুলো সব হবে পর্যায়ক্রমে। শুধু এ দম্পতি নয়, নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন আবেদন করা অধিকাংশ দলের অবস্থাই এমন। তালিকা ধরে অনুসন্ধানে নামলে বেরিয়ে আসে আসল চিত্র। বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ নামের নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়েছেন আতিকুর রহমান রাজা নামের এ ব্যক্তি। আবেদনের সঙ্গে জমা দিয়েছেন জেলা ও উপজেলার একাধিক কমিটির তালিকা। তার সামনেই এসব কমিটির কথিত নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে বেরিয়ে আসে থলের বিড়াল। রাজনৈতিক দল সম্পর্কে জানেনই না কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা। এখন আমি ওই সম্পর্কে কিছুই জানি না। আমি ন্যাশনাল সার্ভিসে ছিলাম, সেখান থেকে এরা বেকার মুক্তি করে পরিশোধ করছে, আমি এই সম্পর্কে কিছুই জানি না। বেকার মুক্তি পরিষদ মনে করেন আমার এটা আমাদের একটা প্রকল্প ছিল আগে ন্যাশনাল সার্ভিস, সেখান থেকে আমরা ইয়ে করছি মনে করেন। হাসিনা সরকারের পাইলট প্রকল্প ন্যাশনাল সার্ভিসের তালিকাকে রাজনৈতিক দলের কমিটি বানিয়ে ফেলেছেন তিনি। এই প্রকল্পটা রান হচ্ছে না, সেহেতু আমরা একটা রাজনৈতিক দল হিসেবে আবেদন করি। নিবন্ধন পেলে হয়তোবা সংসদে গিয়ে নিজেরাই আমরা এটা ব্যবস্থা করার জন্য সংসদে কথা বলে পার করার চেষ্টা করব। নিবন্ধনের আবেদন করা অনেক রাজনৈতিক দলেরই নেই কোনো কার্যালয়। ল চেম্বার, ট্রাভেল এজেন্সি বা অনলাইন নিউজ পোর্টাল অফিসকেই নিবন্ধন আবেদনে কার্যালয় হিসেবে দেখিয়েছেন অধিকাংশরা। আমাদের এই ফ্লোরে কোনো এরকম কোনো অফিস নেই। ডেমোক্রেটিক লীগ না, এই ধরনের কোনো অফিস নেই। স্বাধীন জনতা পার্টি না, হয়তো কোনো স্টিয়ার রুমের ভিতরে থাকলে তো এরাই বুঝবে, কিন্তু বাইরে এরকম নাই। অনেকের আবার তাও নেই। অফিস দেখতে চাইলে পরিত্যক্ত একটি রুম দেখিয়ে দেন ডেমোক্রেটিক লীগ নামের রাজনৈতিক দলের আবেদনকারীরা। কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে বারবারই বিএনপির শীর্ষ নেতাদের দোহাই দেয়া শুরু করেন। আপনি যে রুমিন ফারহানার কথা বলছেন, সে তো বিএনপির নেতা, তাই না? না, এখন যে বিএনপিতে গেছে তাকে উদাহরণ টেনে লাভ কি? আপনার দল আছে কিনা, আপনার দলের কার্যক্রম আছে কিনা, এটা হলো বিষয়। আইন অনুযায়ী নিবন্ধন পেতে রাজনৈতিক দলের সক্রিয় কেন্দ্রীয় দপ্তর থাকতে হবে, সেই সঙ্গে 1/3 জেলায় এবং ন্যূনতম 100 উপজেলায় কার্যালয় ও কার্যক্রম থাকতে হবে। বিশ্লেষকরা বলছেন এদের নিবন্ধনের মূল উদ্দেশ্য জোট গড়ে বড় দলগুলো থেকে অর্থ হাতানো ছাড়া আর কিছুই না। কোনো রাজনৈতিক দল না, কেন করেছে এদেরকে জিজ্ঞেস করতে হবে। সম্ভবত আপনারা তাদের প্রচার করবেন। ভবিষ্যতে যদি কোনো বড় ধরনের রাজনৈতিক জোট করতে হয়, তখন আমাদের বড় দলগুলো তো এই জোট করার একটা রাজনীতি আমাদের দেশে আছে, তখন তাদেরকে ব্যবহার করবেন যে আমার সাথে 79টা পার্টি আছে বা আমার সাথে 102টা পার্টি আছে। এখন পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে 147টি আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামিকে খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি 24 জুলাই পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার দুপুরে সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এদিন শুনানির শুরুতে এ মামলার পলাতক 2 আসামির পক্ষে কোনো আইনজীবী নিয়োগ না হওয়ার বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। পরে পলাতক মোহাম্মদ হানিফ ও মাওলানা তাজউদ্দিনের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে
হিসেবে নিয়োগ দেওয়া হয় আইনজীবী SM শাহজাহানকে। এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী তাদের যুক্তি উপস্থাপন শুরু করেন। 2 দশক আগে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় করা পৃথক মামলায় বিচারিক আদালতের দেয়া সাজায় রায় বাতিল করে গত বছরের 1 ডিসেম্বর সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। স্টেট ডিফেন্স আইনজীবী SM শাহজাহান বলেন, মুফতি হান্নান সহ যারা স্বীকারোক্তি দিয়েছেন সেগুলো আবারও দেখবেন আপিল বিভাগ। আজকে আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে প্রিজাইডেড অ্যান্ড হেডেড বাই অনারেবল চিফ জাস্টিস এটা আজকে শুনানি শুরু হয়। নেক্সট 24 তারিখে বৃহস্পতিবারে মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে। আরও যাদের স্বীকারোক্তি আছে এই স্বীকারোক্তি মাননীয় আদালত বলেছেন যে এগুলো আমাদের দেখতে হবে।